দেখো, ভেজিটেটিভ প্রপাগেশনের মধ্যে আমরা আগের ক্লাসে পড়েছি যে ভেজিটেটিভ প্রপাগেশন অর্থাৎ উদ্ভিদের অঙ্গজ জনন দুই ধরনের। একটা হচ্ছে তোমার ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন। তো প্রাকৃতিকগত অঙ্গজ জননের মধ্যে আমরা পড়েছি রুট, তারপর আন্ডারগ্রাউন্ড স্টেম, লিফ ইত্যাদি আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা দেখব যে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন আর কৃত্রিমগত অঙ্গজ জনন, যেটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে হর্টিকালচার মেথড বা উদ্যান বিদ্যা। উদ্যান পালন মানে যেখানে তোমার কৃত্রিম ভাবে যখন উদ্ভিদটাকে পালন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে উদ্যান বিদ্যা, যে পদ্ধতির মধ্য দিয়ে। তাহলে আজকে পড়বো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন, যেটাকে আমরা বলছি কি না কৃত্রিম অঙ্গজ জনন। এলে খুব সহজ মেথড, রিডিং পড়লে হয়ে যাবে। তো দেখো, কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলছে না, মানুষ যখন তার নিজের ব্যবহারের জন্য কি হচ্ছে না জনিত জীবদেহ থেকে উদ্ভিদকে আলাদা করে অপত্য উদ্ভিদ সৃষ্টি করছে বিভিন্ন রাসায়নিক পদার্থ, আইবিএ, এনএনএ ইত্যাদি হরমোনের প্রভাবে, তখন সেটাকে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। তো এই কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি কয়টি ভাগে? একটা হচ্ছে কাটিং, এর মাধ্যমে আর্টিফিশিয়ালি জনন সম্পন্ন হয়ে থাকে। আর হচ্ছে লেয়ারিং। ওকে, লিখে নাও। লেয়ারিং আর পদ্ধতি কি? কাটিং, লেয়ারিং, গ্রাফটিং। এটাই হচ্ছে একটু ইম্পর্টেন্ট। আর কি আছে? বাড ফর্মেশন। আর লাস্ট হচ্ছে মাইক্রো প্রপাগেশন। এই মাইক্রো প্রপাগেশন তোমাদের একটা আলাদা করে চ্যাপ্টার আছে, স্পেশাল অনুবিস্তার যেটাকে বলা হচ্ছে। ওখানে সবগুলি ডিটেলস আছে, এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছে। তাহলে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনের পদ্ধতি হচ্ছে কাটিং, লেয়ারিং, গ্রাফটিং, বাড এবং মাইক্রো প্রপাগেশন। আমরা এক একটা করে দেখব। দেখো, ফার্স্ট হচ্ছে কাটিং বা বাংলায় যেটাকে বলা হচ্ছে শাখা কলম। নামটা তোমরা আগে শুনেছো। তাহলে আর্টিফিশিয়াল কথাটা মাথায় রাখবে। এই শাখা কলম অর্থাৎ কাটিং যে মেথড আর্টিফিশিয়াল প্রপাগেশনের কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি, সেটা আবার তিন ধরনের হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন করে যখন অপত্য উদ্ভিদ তৈরি করা হয়, তখন সেটাকে আমরা বলছি কাটিং বা শাখা কলম বলা হচ্ছে। এই শাখা কলম হয়ে থাকে তিন ভাবে। এক হচ্ছে কি, আমরা দেখব যে মূলের দ্বারা শাখা কলম বা রুট কাটিং। তাহলে কাটিং আবার তিন প্রকার। একটা হচ্ছে রুট কাটিং বা মূলের দ্বারা শাখা কলম। ওকে, এটা কোন কোন উদ্ভিদে হয়ে থাকে? এটা হয়ে থাকে আপেল, কমলা লেবু, পাতিলেবু, ব্ল্যাকবেরি। তাহলে কাটিং বা শাখা কলম হচ্ছে রুট কাটিং, মূলের সাহায্যে কি করে না কি করতে হবে, কোনো উদ্ভিদের মানে জনিত উদ্ভিদ, সেই উদ্ভিদের যদি মূলকে কেটে নিয়ে একটা নির্দিষ্ট মাপে যদি মূলটাকে কেটে নিয়ে সেই মূলকে যদি আমরা বা অন্য স্থানে গিয়ে লাগাই, তাহলে দেখবো সেখান থেকে কিছু অস্থায়ী মূল সৃষ্টি হয় এবং নতুন করে অপত্য গাছের সৃষ্টি হয়ে থাকে, যেটাকে আমরা বলছি কি শাখা কলম। এক্সাম্পল গুলো দেখে না কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আপেলে পাওয়া যাচ্ছে, আর কোথায়? কমলা লেবু ইত্যাদি। তাহলে মূলের কিছুটা অংশ কেটে যখন মাটিতে বসিয়ে রাখা হয়, সেখান থেকে যখন মূল তৈরি হচ্ছে, তখন সেখান থেকে যখন মূল বা অস্থানিক প্রকৃতির মূল সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে না রুট কাটিং এর মাধ্যমে শাখা কলম তৈরি। ওকে, রুট কাটিং। নেক্সট হচ্ছে
কাণ্ডের দ্বারা, স্টেম কাটিং বা কাণ্ডের দ্বারা। ওকে, এই কাণ্ডের দ্বারা শাখা কলম তৈরি, অর্থাৎ কাণ্ডকে কেটে নিয়ে, নির্দিষ্ট মাপের কাণ্ডকে কেটে নিয়ে, যদি আমরা আগে দেখেছি যে গাছের ডালে নির্দিষ্ট মাপের কাণ্ডটা মাতৃদেহ থেকে কেটে নিয়ে যদি আমরা মাটিতে পুঁতে দিই, মাটিতে রোপণ করি, তাহলে সেখান থেকে দেখবো আবার আপনা আপনি অস্থানিক মূল, প্রধান মূল সৃষ্টি হয়ে সেখান থেকে আবার নতুন চারা গাছের সৃষ্টি হয়, উৎপন্ন হয়। তাহলে স্টেম কাণ্ডের দ্বারা হয়ে থাকে। কাণ্ডের দ্বারা কার কার হয়ে থাকে না, এটা সাধারণত লক্ষ্য করা যায় এটা দেখা যায় গোলাপ, জবা, লেবু ইত্যাদির ক্ষেত্রে। অর্থাৎ কাণ্ডটাকে যদি, স্টেমকে যদি 20 থেকে 25 সেমি কেটে নিয়ে সেটাকে মূল সৃষ্টিকারী, অর্থাৎ যেহেতু কৃত্রিম বলেছি তাই কাণ্ডটাকে 25 থেকে 30 সেন্টিমিটার মতো কেটে নিয়ে যদি মূল সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA, এই যে কৃত্রিম হরমোন সেখানে যদি ডুবিয়ে রাখা হয় এই কাণ্ডটাকে কেটে নিয়ে এই মাপের, তাহলে দেখা যাবে সেখান থেকে কি হচ্ছে, ওই যে কৃত্রিম হরমোনের রাসায়নিক পদার্থের প্রভাবে সেখান থেকে আপনা আপনি মূল সৃষ্টি হয়, এবং সেটাকে যখন আমরা মাটিতে রোপণ করবো সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, সেটা গোলাপ, জবা, লেবু ইত্যাদির ক্ষেত্রে। তাহলে কাটিং হচ্ছে রুট কাটিং, মূলকে কেটে নিয়ে মাটিতে রোপণ করলে সেখান থেকে গাছ তৈরি হয়। স্টেম কাটিং, কাণ্ডকে 25 থেকে 30 সেন্টিমিটার কেটে নিয়ে মাটিতে বসালে সেখানে রোপণ করলে সেখান থেকে নতুন চারা গাছ উৎপন্ন হচ্ছে। আর একটা দেখবো লিফ, আর একটা হচ্ছে লিফ কাটিং। দেখো, আর একটা হচ্ছে কি না লিফ কাটিং। লিফ কাটিং হচ্ছে যে পাতার শাখা কলম। তোমরা দেখেছো যে বেগুনিয়া বা যদি পাথরকুচি পাতাকে সমান মাপে কেটে যদি রাখা হয় মাটিতে, তাহলে দেখা যাবে কি, আগের দিন আমি দেখিয়েছি, সেখান থেকে কি হচ্ছে না সেই পাতা থেকে আস্তে আস্তে পর্ব, অস্থানিক প্রকৃতির মূল এবং নতুন অপত্য সৃষ্টি হয়। ওকে, তাহলে পাতার থেকেও শাখা কলমের সৃষ্টি দেখা বলা আছে লিফ কাটিং। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় বেগুনিয়া, পাথরকুচি ইত্যাদি। অর্থাৎ এটা একদম সিম্পল একটা প্রসেস, এটা তেমন কিছু ইম্পর্টেন্ট না, এটা জেনারেল যেটা হয়ে থাকে, যেটা আমরা বাড়িতে সাধারণত করে থাকি, যে কোনো গাছের মূল কেটে নিয়ে সেটাকে মাটিতে রোপণ করি, কোনো গাছের জবা গাছের কাণ্ডটাকে নিয়ে এসে ভেঙে এনে আমরা যদি নির্দিষ্ট মাপে কেটে নিয়ে এসে আমরা মাটিতে বসালে সেখান থেকে গাছ পাবো। পাতা, পাথরকুচি, বেগুনিয়া এই পাতাকে আমরা রেখে দিলে দীর্ঘদিন দেখা যাবে যে সেখান থেকে আমরা কি হচ্ছে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। তো এটা গেল কি কাটিং। সেকেন্ড হচ্ছে কি মেথড বললাম, আর্টিফিশিয়াল প্রপাগেশনের সেকেন্ড মেথড বললাম যে লেয়ারিং। লেয়ারিং হচ্ছে সয়েল লেয়ারিং। অর্থাৎ উদ্ভিদকে, যদি কোনো উদ্ভিদের মানে মূল সহ কাণ্ড, অর্থাৎ মূলের উপরের কিছু অংশ, মাটির উপরের, মাটির নিচের যে মূল এবং মাটির উপরে সামান্য কাণ্ডটা কেটে নিয়ে একটু সামান্য মানে বাঁকানো অবস্থায় যদি মাটিতে ফেলে রাখা হয়, শুয়ে রাখা হয়, তাহলে দেখা যাবে কি সেই বাঁকানো অবস্থান থেকে সেখান থেকে অস্থানিক প্রকৃতির মূলের সৃষ্টি হয় এবং সেখান থেকে নতুন করে অপত্য গাছের সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লেয়ারিং। অর্থাৎ উদ্ভিদটাকে যদি মাটির সঙ্গে একটা নির্দিষ্ট মানে মাটির উপরে কিছুটা কাণ্ড সহ মূল নিয়ে যদি দেখাবো মাটির রোপণ করা হয় বাঁকিয়ে, তাহলে দেখা যাবে যে সেই কিছু কাণ্ডটা বাঁকানো অংশ সেখানটা ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে নতুন অপত্যের সৃষ্টি হয়ে থাকে। দেখো, এই লেয়ারিং আবার দুই ধরনের, একটা হচ্ছে মাউন্ট লেয়ারিং আর একটা হচ্ছে একটা মাউন্ট লেয়ারিং আর একটা হচ্ছে ইয়ার লেয়ারিং বা গুটি, দুইভাবে হয়ে থাকে। মাউন্ট লেয়ারিংটা কি দেখো, মাউন্ট লেয়ারিং হচ্ছে এটা উদ্ভিদের মূল, ঠিক আছে। এবারে দেখো এই যে মেন উদ্ভিদ, এটা ধরো এই যে মাটির, এটা আমাদের মৃত্তিকা মাটি,
এটা মূল। তাহলে এই মাটির উপরে কিছুটা কাণ্ড সহ আমি উদ্ভিদটাকে কাটলাম। কেটে নেওয়ার পর কি দেখবো, কেটে নেওয়ার পর এই যে কাটা অংশটা এটাকে একটু বাঁকিয়ে যদি লাগানো হয়, কাণ্ডটাকে যদি একটু বাঁকিয়ে লাগানো হয়, হ্যাঁ, তাহলে কি দেখা যাবে দেখো, যে এখান থেকে কি হচ্ছে আস্তে আস্তে অসংখ্য অস্থানিক মূলের সৃষ্টি হবে। এবং পরবর্তীকালে লক্ষ্য করা যাবে যে এই যে বাঁকানো অংশটা সেটা কি হবে না ধীরে ধীরে আবার অনেক স্টেম এবং লিফ উৎপন্ন করবে। বোঝা গেছে? এটা হচ্ছে তোমার মাউন্ট লেয়ারিং। ওকে, তাহলে কি বললাম যে মাউন্ট লেয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে যে যখন কাণ্ড সহ সামান্য মাটির উপরে কাণ্ড সহ মূল সহ কাণ্ড যুক্ত উদ্ভিদকে কেটে নিয়ে যদি আমি মাটির নিচে মাটিতে রোপণ করি, তাহলে এই যে মাটির উপরে থাকা সামান্য কাণ্ড যেটাকে আমি সামান্য বাঁকিয়ে রাখবো, যেটা মাটির সঙ্গে সংলগ্ন থাকবে, এবং সেই কাণ্ডটা মৃত্তিকা সংলগ্ন যে স্টেম সেটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হবে না একটা নতুন সেখান থেকে স্টেম এবং লিফের সৃষ্টি হবে। এই যে মাটির সঙ্গে থাকা যে স্টেমটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে লিফ এবং অন্যান্য স্টেম তৈরি করলো, এটাকে বলা আছে মাউন্ট লেয়ারিং। ওকে, এই মাউন্ট লেয়ারিং কোথায় দেখা যায়? চন্দ্রমল্লিকা। এটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দেখা যায় পুদিনা, চন্দ্রমল্লিকা এবং পুদিনাতে দেখা যায়। এবারে এই লেয়ারিং হচ্ছে সিম্পল লেয়ারিং আছে, লেয়ারিং সিম্পল লেয়ারিং আছে, মাউন্ট লেয়ারিং আর ইয়ার লেয়ারিং। সিম্পল লেয়ারিং হচ্ছে কি একদম নর্মাল ভাবে একটা গাছকে কেটে নিয়ে এসে, একটা গাছের মূল সহ কাণ্ড কেটে নিয়ে এসে তাকে যদি মাটির সঙ্গে একটু স্পর্শ করে লেয়ারিং মানে শুয়ে রাখা হয়, লেয়ারিং করে এভাবে শুয়ে রাখা হয়, তাহলে দেখা যাবে সেই মাটির স্পর্শে থেকে সেখান থেকে অস্থানিক প্রকৃতির মূল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মাউন্ট লেয়ারিং বোঝা গেছে। এরপরে বললাম গুটি বা এয়ার লেয়ারিং। দেখো এই গুটি বা কি বললাম, গুটি और एयर লেয়ারিং। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হয়ে থাকে, সমস্ত সব গাছের স্টেমকে তো আর বাঁকানো যায় না। মাউন্টিং এর ক্ষেত্রে স্টেমটাকে বাঁকিয়ে পোতা হয়, রোপণ করা হয়, কিন্তু সব গাছের স্টেমকে বাঁকানো সম্ভব নয়, হার্ড যেহেতু। সেই জন্য একটা শক্ত কাণ্ডযুক্ত মানে শক্ত মূল এবং কাণ্ড সহ একটা গাছের মানে ইয়েকে নিয়ে কাণ্ডকে নেওয়া হয়, শক্ত কাণ্ড স্টেম। সেখানে কি হয়, সেটা কিন্তু বাঁকানো সম্ভব নয়, যার জন্য সেখানে কি হয় সেই শক্ত কাণ্ড থেকে একটা কিছুটা অংশে ছালটাকে ছুরি দিয়ে সেটাকে তুলে ফেলা হয়। কাণ্ডের সেই শক্ত কাণ্ডের থেকে যখন ছালটাকে তুলে ফেলা হয় এবং সেই স্থানে কিছু জৈব সার, গোবর সার, তারপর তোমার জল ইত্যাদি কি হয় না ভেজা মাটি, ওখানে ওই যে স্থানটাকে ছুরি দিয়ে তুলে নেওয়া হয়ে যায় সেই স্টেমের ওই জায়গাটাতে সেগুলোকে রাখা মানে দেওয়া হয়। দেওয়ার পর কি হবে, সেটাকে ভেজা তুলো বা কাপড়ের সাহায্যে জড়িয়ে রাখা হয়। সেই অংশটা কাটা অংশ যেখানে আমি জৈব সার এবং মাটি দিয়ে সেটাকে ভালো করে জড়িয়ে তুলোর সাহায্যে জড়িয়ে রাখা হয়, এবং সেখানে নিয়মিত যদি জল সিঞ্চন করা হয়, জল দেওয়া হয়, তাহলে কিছুদিন পর লক্ষ্য করা যাবে সেখানে একটা গুটি, অর্থাৎ সেই অঞ্চলটাতে গুটির মতো অংশ ফর্মেশন করছে। তাহলে সেই অঞ্চলটাতে কি দেখা যাবে যে আস্তে আস্তে অর্শনিক প্রকৃতির মূল সৃষ্টি হচ্ছে। সেই অংশটা কেটে নিয়ে এসে যদি স্থায়ীভাবে মাটিতে রোপণ করা হয়, তখন সেখান থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, যেটাকে বলা আছে যে গুটি বা এয়ার লেয়ারিং এর মাধ্যমে তৈরি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে মেন উদ্ভিদ। তো এই উদ্ভিদের মূল আছে শক্ত শক্ত স্টেম। এই স্টেমের এই অংশটা ছুরি দিয়ে ভালো করে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পর এখানে কি কি বললাম, জৈব সার হিসেবে গোবর আর কি দেওয়া হয়, মাটি দিয়ে জায়গাটাকে ওই যে স্থানটাকে পূরণ করা হয়। দেওয়ার পর একটা ভেজা কাপড় বা তুলোর সাহায্যে সেটাকে জড়িয়ে দেওয়া হয়। জড়িয়ে দেওয়ার পর নিয়মিত জল সিঞ্চন করলে, জল ছাড়লে সেখানে দেখা যাবে যে এখান থেকে গুটি মানে একটা জায়গা থেকে কি হচ্ছে অস্থানিক প্রকৃতির মূল সৃষ্টি হয়। এটাকে তখন কেটে নিয়ে যদি
বসানো হয়, মাটিতে রোপণ করা হয়, তারা দেখা যাবে সেখান থেকে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে গুটি বা এয়ার লেয়ারিং এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা দেখা যায় লেবু, এটা কার কার ক্ষেত্রে হয়ে থাকে? লেবু, পেয়ারা, আখ আমরা করতে পারি। ঠিক আছে, আখ নয়, লেবু পেয়ারা। তো দেখো লেবুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন উপায় দেখলাম, যে কাটিং এর ক্ষেত্রেও হবে, আবার লেয়ারিং এর ক্ষেত্রেও সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে কাটিং হলো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনের কাটিং, যেটা একদম নর্মাল প্রসেস। লেয়ারিং যেটা হচ্ছে তোমার মাটিতে রেখে মৃত্তিকার সঙ্গে সংলগ্ন অবস্থায় সাহিত্য অবস্থায় রাখলেও সেখান থেকেও তৈরি হচ্ছে। এরপরে দেখো গ্রাফটিং, যেটা হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গ্রাফটিং এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো গ্রাফটিং হচ্ছে যে কি হয়, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের শাখাকে জোড়া লাগানো হয়। ঠিক আছে, একই প্রজাতির, গ্রাফটিং হচ্ছে একই প্রজাতির দুটি আলাদা আলাদা উদ্ভিদের শাখাকে যখন জোড়া লাগানো হয়, এবং তার বিভিন্ন পদ্ধতিতে আছে, এবং তার মধ্য দিয়ে যখন দেখবো যে নতুন কি হচ্ছে, অপত্য উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় পেয়ারা, আম, লেবু, ওকে, পেয়ারা, আম, লেবু ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এই গ্রাফটিংটা খুব ভালোভাবে অবজার্ভ করা যায়। এই প্রকার এর ক্ষেত্রে মানে এই প্রকার অঙ্গজনন পদ্ধতির ক্ষেত্রে, গ্রাফটিং এর ক্ষেত্রে দুই ধরনের উদ্ভিদকে নির্বাচন করা হয়। একটা হচ্ছে খুব উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন সুগুণ সম্পন্ন একটা উদ্ভিদ, আর একটা হচ্ছে কম বৈশিষ্ট্য যুক্ত অনুন্নত উদ্ভিদ। দুই ধরনের উদ্ভিদকে নিয়ে এই কি হয় না কৃত্রিম পদ্ধতির মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করা হয়। তো কি বললাম যে গ্রাফটিং পদ্ধতিতে দুটো উদ্ভিদ নির্বাচন করে, একটা হচ্ছে উচ্চ গুণ সম্পন্ন বা উচ্চ বৈশিষ্ট্যযুক্ত বৃদ্ধিপ্রাপ্ত শাখা কাণ্ড, যেটাকে বলা হচ্ছে সিয়ন। সিয়ন আর যে আর কম কম গুণ সম্পন্ন মূলযুক্ত উদ্ভিদ, মূল সহ উদ্ভিদ, যেখানে কি হয় সিয়নকে জোড়া লাগানো হয়, তাকে বলা হচ্ছে স্টক। ওকে, তাহলে এখানে দুই ধরনের জিনিস নির্বাচন করা হচ্ছে, একটা হচ্ছে সিয়ন, একটা হচ্ছে স্টক। তাহলে সিয়ন বলবো যে যেটা হচ্ছে তোমার উচ্চ বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত, হ্যাঁ, যে শাখাযুক্ত অংশ তাকে সিয়ন, আর সিয়ন যার যে মূল সহ উদ্ভিদের সঙ্গে অ্যাটাচ করা হয়, যুক্ত করা হয়, তাকে বলা হচ্ছে স্টক। এক্ষেত্রে কি হয়, স্টক এবং সিয়নের মানে যে অঞ্চলটার সঙ্গে জোড়া লাগাবো সেই অঞ্চলটা একদম ক্যাম্বিয়াম স্তর অব্দি কাটতে মানে মাপে, একটা নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয়। তারপরে কি হয়, নির্দিষ্ট মাপে কেটে ফেলার পর সেটাকে খাপে অর্থাৎ স্টকের খাপ এবং সিয়নের খাপ একরকম মাপ নিয়ে যখন কেটে ক্যাম্বিয়াম অব্দি কেটে তাদের সঙ্গে জোড়া লাগানো হয়, সেই পদ্ধতিকে বলা আছে গ্রাফটিং। তাহলে গ্রাফটিংকে আমরা বলতে পারি যে যেখানে দুটি উদ্ভিদের কাণ্ডকে কৃত্রিম উপায়ে জোড়া লাগানোর পদ্ধতি, তাকে গ্রাফটিং বলছি। তো এই গ্রাফটিং হচ্ছে সিয়ন গ্রাফটিং। সিয়ন গ্রাফটিং মানে হচ্ছে তোমার মূল উদ্ভিদ সহ স্টক যেটা বলছি, তার সঙ্গে কি হয় বহু পর্বযুক্ত যে সিয়ন তার অ্যাটাচ লাগিয়ে কি হচ্ছে না উদ্ভিদ তৈরি করা হচ্ছে। তো এই গ্রাফটিং আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, গ্রাফটিং আবার বিভিন্ন ধরনের। তাহলে গ্রাফটিং এর মেন বললাম দুটো জিনিস দরকার, একটা স্টক একটা সিয়ন, সেই দুটোকে নিয়ে হচ্ছে কি না জোড়া লাগানো হয়। গ্রাফটিং এর প্রথম হচ্ছে টাং গ্রাফটিং। টাং গ্রাফটিং অর্থাৎ জিভের মতো এটাকে বলা হচ্ছে। দেখো জোর কলম, তাই না? গ্রাফটিং এর বাংলা হচ্ছে জোর কলম।
তাহলে টাং গ্রাফটিং হতে জীবের মতো মানে বোঝানো হয়েছে। এক্ষেত্রে কি হয়, স্টক এবং শিয়ন উভয় উদ্ভিদকে সমান মাপে ইকুয়ালি কাটা হয়, একই মাপ নিয়ে কাটা হয়, এবং স্টকের খাপের সঙ্গে শিয়নের খাপটা এমনভাবে কাটা হয় যাতে স্টকের খাপের সঙ্গে শিয়নের খাপটা একদম ম্যাচ করে, এবং তাদেরকে জোড়া লাগিয়ে কিছুদিন জল সেখানে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট সময়ের পর সেখান থেকে কি হচ্ছে, উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, নতুন অপর উদ্ভিদের। তাহলে এখানে মাপটা কত, স্টক এবং শিয়নের একই বেধ হবে 5 থেকে 8 সেন্টিমিটার নিয়ে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে মনে রাখবে যে টাং গ্রাফটিং এর ক্ষেত্রে স্টক এবং শিয়নের বেধ একই হবে, কত, 5 to 8 সেন্টিমিটার নিয়ে কাটতে হবে, ঠিক তির্যক ভাবে। কাটার পর কি হবে না, সেই স্টকের সঙ্গে শিয়নকে অ্যাটাচ করবো। আর আরেকটা কথা, যে যখন স্টকের সঙ্গে এই উভয়েরই একই মাপ নিয়ে যখন অ্যাটাচ করা হয় তখন স্টকের যে মুকুল সেই মুকুলগুলোকে ছেঁটে ফেলা হয়, শিয়নের থাকে কিন্তু স্টকের কেটে ফেলা হয়, তার ফলে উভয়কে জোড়া লাগানো। তাহলে একটা নির্দিষ্ট মাপ ওকে, একটা নির্দিষ্ট মাপ নিয়ে কি হচ্ছে স্টক এবং শিয়নকে একই বেধযুক্ত মাপ নিয়ে যখন পরস্পরকে জোড়া লাগানো হয় এবং সেই অঞ্চলে কিছুদিন জল ছেটালে সেখান থেকে যে আবার নতুন অপর উদ্ভিদের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে টাং গ্রাফটিং। বিভিন্ন ধরনের গ্রাফটিং আছে। এরপরে দেখব যে ওয়েজ গ্রাফটিং। এটা জাস্ট রিডিং করে নেবে। ওয়েজ গ্রাফটিং এটা হচ্ছে কি না, স্টকের উপরিভাগ যেটা সেটা ভি আকৃতিতে কাটা হয় এবং শিয়নের যে অংশটি জোড়া লাগানো হয় সেটাকে কিলোনের মতো করে কাটা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়েজ গ্রাফটিংটা হচ্ছে যে এই ক্ষেত্রে স্টক এবং স্টককে কি হচ্ছে ভি আকৃতির অংশে কেটে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে টাং গ্রাফটিং এর ক্ষেত্রে দেখলাম যে উভয়ের ব্যাস ইকুয়াল হবে বেদ, আর ওয়েজ গ্রাফটিং এর ক্ষেত্রে যখন স্টককে ভি আকৃতির ফর্মে যখন ভি শেপে কেটে নেওয়া হয়, গর্ত করা হয় এবং শিয়নের কি হয় একটু কিলোন আকার, দেখো একটু ছুঁচাল আকৃতির করা হয়ে থাকে। তো এই স্টক ভি আকৃতির শেপ এবং কিলোন আকৃতির শিয়ন করে তাদেরকে কি হয় উভয়কে সেই খাপের মধ্যে জোড়া লাগিয়ে সেখান থেকে কি হচ্ছে যখন সৃষ্টি হচ্ছে উদ্ভিদ তখন সেটাকে বলা হচ্ছে ওয়েজ গ্রাফটিং। তারপর হচ্ছে ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং এর ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে স্টকের বেধটা শিয়ন অপেক্ষা অনেকটাই বেশি হয়, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, শিয়নকে একটা ছোট্ট মতো গোজের মতো কেটে নিয়ে স্টকের একটা নির্দিষ্ট সামান্য অংশ গর্ত করে সেখানে কি হচ্ছে না শিয়নকে খাপে বসানো হয়। তাহলে ওয়েজ গ্রাফটিং এর ক্ষেত্রে যখন স্টক এবং শিয়ন ভি আকৃতির শেপে কেটানো হচ্ছে এবং তাদেরকে জোড়া লাগানো হচ্ছে। ক্রাউন গ্রাফটিং হচ্ছে যেখানে না স্টকের বেসটা বেশি হবে, যেখানে স্টকের বেদ বেশি হবে আর শিয়ন হচ্ছে কম হবে, অর্থাৎ দুটো স্টক এবং শিয়নের বেদ ইকুয়াল হবে না, এবং সেক্ষেত্রে শিয়নকে গোঁজের মতো ছোট্ট মতো কেটে নিয়ে স্টকের খাপে বসিয়ে তাদের মধ্যে জোড়া লাগানো যে পদ্ধতি তাকে বলা হচ্ছে জোর কলম করা, তাকে বলা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। এগুলো হচ্ছে জোর কলমের বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ কারো ক্ষেত্রে দুটোর একই বেদ কেটে নিয়ে, কোনো ক্ষেত্রে স্টককে বেশি পরিমাণে কেটে শিয়নকে কম কেটে, আবার কোনো ক্ষেত্রে ভি আকৃতি শেপ কেটে সেখানে জোড়া লাগানো হয়। তারপর আর কি হয়, এটাকে টি আকৃতির শেপে কেটে জোড়া লাগানো হয়ে থাকে। ওকে, এবার দেখবো সাইড গ্রাফটিং। সাইড গ্রাফটিং এর ক্ষেত্রে কি হয় না, স্টক যে অঞ্চল সে স্টকের সাইড পোর্শনের সেখানটা খাঁজ করে গর্ত কেটে শিয়নকে সেই অঞ্চলে বসানো হয়, অর্থাৎ স্টকের সাইড পোর্শন যখন খাঁজ করে সেখানকে যখন সেই সাইড অংশ যখন শিয়নকে অ্যাটাচ করা হয়, জোরবদ্ধ করা হয়, তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইড গ্রাফটিং। দেখো সাইড গ্রাফটিং এর ক্ষেত্রে কি বললাম, যে যখন স্টকের সাইডে ভি আকৃতির খাঁজ সৃষ্টি করে
সেখানে শিওনকে কেটে নিয়ে যখন স্টকের সাইড বরাবর জোড়া লাগানো হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে সাইড গ্রাফটিং। অ্যাপ্রোচ গ্রাফটিং, যেখানে স্বাধীনভাবে বেড়ে ওঠা দুটি উদ্ভিদকে নিয়ে তাদের পাতাগুলোকে কি হয়, ছেটে ফেলা হয়। পাতাগুলোকে কেটে ফেলার পর তাদের কাণ্ড দুটিকে পরস্পরের সঙ্গে ইন্টারলক করে দেওয়া হয়, অর্থাৎ বিপরীত ক্রমে ইন্টারলক করে দেওয়ার পর তারা কি একে অপরের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর স্টক সিয়ন থেকে, মানে সিয়নকে স্টক থেকে আলাদা করে নেওয়া হয়। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং। দুটি স্বাধীনভাবে বেড়ে ওঠা উদ্ভিদকে পাশাপাশি রেখে তাদের পাতাগুলোকে কেটে ফেলে কাণ্ডটাকে, স্টেমকে যখন একসঙ্গে জোড়া লাগানো হচ্ছে, পাশাপাশি ইন্টারলক করা হয় এবং একই দূরত্বে সমানভাবে নিয়ে ব্যাস নিয়ে এবং জোড়া লাগানোর পর সিয়নকে স্টক থেকে আলাদা করার যে পদ্ধতি, সেটা করা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং। তাহলে গ্রাফটিং এর পদ্ধতি আমরা দেখলাম কি, টাং গ্রাফটিং, ওয়েজ গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং, সাইড গ্রাফটিং আর অ্যাপ্রোচ গ্রাফটিং, অর্থাৎ বিভিন্ন ভাবে বিভিন্ন শেপ অনুযায়ী সেগুলোকে জোড়া লাগানো যে পদ্ধতি। এই গেল গ্রাফটিং। তাহলে আমরা বললাম কাটিং, লেয়ারিং, গ্রাফটিং, আর একটা হচ্ছে বার্ড ফর্মেশন। বার্ড, দেখো বার্ড এটা হচ্ছে কি পদ্ধতি না, সিওনের একটি মাত্র বার্ড বা মুকুল যেটাকে নেওয়া হয় এবং স্টকের ক্ষেত্রে কি হয় না, কাণ্ডের মধ্যে টি শেপ, এই যে কাণ্ডের মধ্যে টি শেপ আকৃতিতে কি করা হচ্ছে না, খাঁজ করা হয়। তো স্টকের কাণ্ডে টি শেপ খাঁজ করার পর এই সিওনের যে মুকুল, সেই সিওনের মুকুলটা এই টি যুক্ত খাঁজ অঞ্চলে কি হয় না, স্টকের মধ্যে রাখা হয়। রাখার ফলে কি হচ্ছে, এদেরকে সুতো দিয়ে ভালো করে বেঁধে রাখলে দেখা যাবে কিছুদিন পর যে এরা কি হচ্ছে, জোটবদ্ধ হয়ে গেছে। এই পদ্ধতিতে বলা হচ্ছে বার্ড। এরপর আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, কিন্তু এটা তোমাদের স্পেশাল করে একটা চ্যাপ্টার আছে, তো এখানে সংক্ষিপ্ত বর্ণনা আছে। মাইক্রো প্রপাগেশনের বাংলা হচ্ছে অনুবিস্তার। অনুবিস্তার অর্থাৎ এখানে কি হয়ে থাকে না, আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে যখন কোনো একটা উদ্ভিদের সেটা উদ্ভিদের যে কোনো সজীব কোষ বা কোনো কাণ্ডের কোনো অংশ সেখান বা কলা সেখান থেকে তুলে নিয়ে এসে সেটাকে যখন কালচার মিডিয়ামে নিউট্রিয়েন্ট মাধ্যম রেখে যখন সেখানে রাখা হবে এবং সেখানে প্রয়োজন মতো যে বৃদ্ধিপ্রাপ্ত হরমোন প্রয়োগ করার ফলে দেখা যাবে কি যে সেই কালচার মিডিয়ামে কি উদ্ভিদটা যখন আস্তে আস্তে গ্রো করে বিভিন্ন স্টেপ ওয়াইজ সে এবং চারা গাছে পরিণত হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার। এটার ফলে সুবিধা কি না, আমি একসঙ্গে অনেকগুলো উদ্ভিদ সৃষ্টি করতে পারি, যেহেতু আর্টিফিশিয়ালি কৃত্রিম একদম পুরো কালচার মিডিয়ামে তৈরি করছি আমি, সেখানে নিউট্রিয়েন্ট মাধ্যম দিচ্ছি, তাহলে একসঙ্গে অনেকগুলো উদ্ভিদের সৃষ্টি করতে পারি। অর্থনীতির দিক থেকে আমার খুবই উন্নতি সম্পন্ন। সেটাকে দেখো মাইক্রো প্রপাগেশনটা কি। তাহলে মাইক্রো প্রপাগেশন হচ্ছে যে পদ্ধতির সাহায্যে কোষ কলা বা উদ্ভিদের কাণ্ডের বিভিন্ন অংশ নিয়ে সেটাকে যখন কি কৃত্রিম ভাবে পালনের মাধ্যমে বিভিন্ন প্রজাতি একসঙ্গে অনেক উদ্ভিদের সৃষ্টি করা হয়, তৈরি করা, উৎপন্ন করা হয়, তখন তাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। তো এই মাইক্রো প্রপাগেশনের প্রসেস পদ্ধতিতে কি দেখা যায়, মাইক্রো প্রপাগেশনের প্রসেস এখানে কিন্তু আছে, ওই এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আছে, কিছু শর্ট কোশ্চেন আছে এখান থেকে। প্রসেস মাইক্রো প্রপাগেশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে আমাকে কি নির্বাচন করতে হবে না, আমি যখন কালচার মিডিয়ামে উদ্ভিদটাকে গ্রো করব নিউট্রিয়েন্ট মাধ্যম দিয়ে, তার আগে আমাকে কি করতে হবে না, সেই যে উদ্ভিদ থেকে আমি টিস্যুটা নেব বা অংশ, ওটা কাণ্ডের বা যে কোনো পাতার অংশ নেব, কাণ্ডের অংশ, তো সেটাকে আমাকে আগে নির্বাচন করতে হবে উদ্ভিদটাকে। তাহলে প্রথম হচ্ছে কি না, উপযুক্ত উদ্ভিদের কি করা হয়, কোষ বা কলা নির্বাচন করতে হবে প্রথমে যেটা তৈরি করার জন্য। উপযুক্ত উদ্ভিদের অঙ্গ, মুকুল বা কোষ নির্বাচন। ফার্স্ট হচ্ছে উপযুক্ত উদ্ভিদের কলা কোষ
নির্বাচন। অর্থাৎ আমি যে অংশটা নিয়ে পরীক্ষাটা করব সেটা উদ্ভিদের কলাকোষ কোন একটা অঙ্গ উদ্ভিদের মধ্যে, সেটাকে আগে উপযুক্ত সেই উদ্ভিদটাকে আগে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর সেকেন্ড হচ্ছে কি হবে না, সেই আমরা দেখবো যে এটাকে কালচার করা হবে, তারপর কি হবে, কালচারের পর এটা ক্যালাস প্যাড গঠন করে। কি গঠন করে না, ক্যালাস গঠন। ওকে, দেখবো আমরা এই ক্যালাস গঠন হওয়ার পর ক্যালাস আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এমব্রয়েড তৈরি করে। ক্যালাস যখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন দেখা যাচ্ছে এমব্রয়েড। ওকে, এটা নোট করে নাও, এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট তৈরি হয়। তারপর কি হচ্ছে, ফোর্থ হচ্ছে এমব্রয়েড থেকে কি তৈরি হয়, প্ল্যান্টলেট। তারপরে ফিফথ হচ্ছে, তারপরে এই প্ল্যান্টলেট এখান থেকে সরিয়ে সেটাকে একটা নির্দিষ্ট স্থায়ী জায়গাতে সেটাকে রোপণ করা হয়। তাহলে প্রসেসের মধ্যে প্রথম আমাকে যদি আসে যে মাইক্রো প্রপাগেশনের প্রসেস কি, তো কি বলবে যে উদ্ভিদটাকে আমি যে উদ্ভিদ থেকে আমি তার অঙ্গ বা যে কোনো একটা কলাকোষের অংশ নেব সেটাকে আগে নির্বাচন করতে হবে উপযুক্ত উদ্ভিদের। তারপর সেটাকে কালচার মিডিয়ামে রেখে সেখান থেকে যেটা গ্রো হবে সেটাকে বলছে ক্যালাস গঠন। এই ক্যালাস যখন আস্তে আস্তে কালচার মিডিয়ামে বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন সে অংশটাকে বলছে এমব্রয়েড বৃদ্ধিপ্রাপ্ত হয় প্ল্যান্টলেট, মানে ছোট্ট ছোট চারা গাছ, এবং সেই ছোট ছোট চারা গাছ থেকে একটু বড় সেখান থেকে তুলে নিয়ে এসে যখন আমি স্থায়ী জায়গায় রোপণ করব, তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। ওকে, প্রসেস দেখলাম আমরা। ডায়াগ্রামটা রাখো। দেখো তাহলে মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে কি বললাম, যে প্রথমত উদ্ভিদের সেই অঙ্গটাকে বা সেই কলাকোষটাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর অর্থাৎ একটা ইজিলি একটা পদ্ধতি যেখানে কি হচ্ছে কালচার মিডিয়ামে বাইরে রেখে আমি সেটাকে কি করতে পারি, নিউট্রিয়েন্ট মাধ্যম আগার মাধ্যম ব্যবহার করা হয়। কারণ আগার হচ্ছে একটা ছত্রাক, যেটা হচ্ছে কি হয় সোয়েবল মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে কি হচ্ছে না ওটা আগার মাধ্যম হচ্ছে কি হয় না এতটাই নিউট্রিয়েন্ট যুক্ত মিডিয়াম যেখানে উদ্ভিদকে গ্রো করতে সাহায্য করে, এবং এছাড়াও সেখানে আরো কিছু কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়ে থাকে। তো একসঙ্গে আমরা ভ্যারাইটিস মানে বিভিন্ন রকমের উদ্ভিদ পেতে পারি, একসঙ্গে অনেকগুলো উদ্ভিদ উৎপাদন করতে পারি, সেই জন্য এটাকে ব্যবহার করা হয়। তো এখানে যে স্টেপগুলো বললাম, যে প্ল্যান্টলেট কখন তৈরি হচ্ছে, প্ল্যান্টলেট, ক্যালাস, এমব্রয়েডেড। তাহলে কোশ্চেন আসতে পারে যে ক্যালাস গঠিত হওয়ার পদ্ধতি কোনটা, অর্থাৎ এমব্রয়েডেডের আগের প্রসেস। প্রথম যখন আমি সেটাকে রাখছি সেই অংশটাকে সেটাকে বলছে ক্যালাস। আচ্ছা, আর কোশ্চেন আসতে পারে যে মাইক্রো প্রপাগেশনের যে লাস্ট স্টেপ কি, যে প্ল্যান্টলেট। ওকে, আসতে পারে যে মাইক্রো প্রপাগেশনের কি বলে না ক্যালাসের পরে কোন ধাপ গঠিত হয়, সেটা হচ্ছে এমব্রয়েডেড। তাহলে দেখো আমরা এখানে দেখি যে লিফের নিচে যে স্টেম তার একটা ছোট্ট অংশ কেটে নিয়ে সেটাকে যদি আমি একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম, ঠিক আছে, একটা পাত্রে আমি কি করেছি কালচার মিডিয়াম রেখেছি, পাত্র, এই পাত্রে আমি কি করেছি না এই যে অংশটা এই অংশটা রেখেছি। আর এখানে কি আছে না মিডিয়াম, কোন মিডিয়াম, কালচার মিডিয়ামে গ্রো করছি উইথ আগার নিউট্রিয়েন্ট মিডিয়াম, অর্থাৎ আগারযুক্ত পুষ্টি মাধ্যম। এছাড়াও এখানে বিভিন্ন রকমের কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়েছে। তো সেইখানে আমি সেই পাত্রে, এটা কোনো টেস্ট টিউবের মধ্যে করতে পারে বা কোনো একটা এমনি পেট্রি ডিশের মধ্যেও করা যায়। তো পেট্রি ডিশ নিয়ে সেখানে আমি সেই অংশের উদ্ভিদের সেই কাটা কোনো অঙ্গ বা কোষ আমি নির্বাচন করে সেই পাত্রের মধ্যে রেখেছি, যে পাত্রটা যে মুখটা কটনের প্ল্যাগ দিয়ে মোড়া থাকবে, অর্থাৎ প্ল্যাগ মানে কটন তুলো দেওয়া মুখটা বন্ধ থাকে। আর কি হয় তার সঙ্গে আগার মাধ্যম এবং রাসায়নিক পদার্থ দেওয়া হয়েছে বৃদ্ধিপ্রাপ্ত। তো কি হয় এই যে এখানে তখন গ্রো করবে ক্যালাস, কালচার মিডিয়ামে ক্যালাস গঠিত হয়। এই ক্যালাস আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, দেখতে পাচ্ছ ক্যালাস বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেগুলো গঠন করবে দেখা যাচ্ছে এমব্রয়েডেড, সেটা হচ্ছে কালচার মিডিয়ামেই ঘটনাটা ঘটছে, যেখানে নিউট্রিয়েন্ট মানে পুষ্টি মাধ্যম আগার এবং রাসায়নিক পদার্থ কিছু হরমোন প্রয়োগ করা হয়েছে। এই এমব্রয়েডেড গুলো আস্তে আস্তে যখন বড় হতে শুরু করবে পুষ্টির মাধ্যমে কালচার মিডিয়ামে, তখন কি হবে এই ছোট্ট ছোট্ট যে চারা গাছ জন্ম হবে দেখা যাচ্ছে প্ল্যান্টলেট। এবং তারপর কি হবে এই প্ল্যান্টলেট যখন আর একটু বড় ছোট চারা গাছে পরিণত হবে, একটু সাইজে বড়, তখন সেটাকে সেখান থেকে তুলে নিয়ে এসে স্থায়ী জায়গাতে রোপণ করলে সেখান থেকে কি হবে খুব সহজেই
একসঙ্গে অনেকগুলো উদ্ভিদে উৎপন্ন করা সম্ভব। ওকে, তাহলে মাইক্রো প্রপাগেশনের বোঝা গেছে। মাইক্রো প্রপাগেশনের যদি প্রসেসটা দেখানো হয়, তাহলে প্রসেসের যে ধাপ, মাইক্রো প্রপাগেশনের ধাপ যদি দেখি তাহলে কি দেখবো, এর ধাপ হচ্ছে প্রথম কি বললাম, ছবিতে কিন্তু নোট করবে ড্রয়িংটা, হ্যাঁ, ওটা দেখলে মোটামুটি পড়াটা হয়ে যাবে। ধাপ হচ্ছে কি, প্রথম বললাম মুকুল, সেটা মুকুল হতে পারে বা কলা কোষ, সেখান থেকে কি হলো ক্যালাস গঠন হলো, সব কিন্তু কালচার মিডিয়াম, সেখান থেকে এমব্রয়েড, এমব্রয়েড থেকে কি দেখো, এমব্রয়েড থেকে হচ্ছে প্ল্যান্টলেট, দেখো তাহলে ধাপগুলো হচ্ছে কি, মুকুল বা কলা, ক্যালাস গঠন, এমব্রয়েড, প্ল্যান্টলেট, চারা গাছ। ওকে, এইটা পরীক্ষা যদি আসে প্রসেসটা, তাহলে এই 4টে ধাপ লিখে তারপরে যেটা ছবিটা ড্র করে লিখবে, একটু ভাষাতে লিখবে। সাধারণত অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রো প্রপাগেশন করা বেশি মানে ভালো হয়ে থাকে। ঠিক আছে, দেখো এই মাইক্রো প্রপাগেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু সুবিধা আছে। কি না, এইগুলো আমি লিখছি না, বলছি যে কি হচ্ছে না, একসঙ্গে অনেকগুলো উদ্ভিদের বৃদ্ধিপ্রাপ্ত ঘটনা হচ্ছে। আচ্ছা, আমি রোগমুক্ত উদ্ভিদ পেয়ে থাকবো, বিভিন্ন ভ্যারাইটিস উদ্ভিদের পাওয়া সম্ভব। আচ্ছা, আমি যদি মনে করি বীজবিহীন যে বীজবিহীন উদ্ভিদ, তাহলে সেই বীজবিহীন ফলযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। ঠিক আছে, আর কি হচ্ছে না, বৃদ্ধি এবং বিকাশের দশা নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু আমি কৃত্রিমভাবে সেটাকে পালন করছি। তাহলে পরীক্ষা আসতে পারে যে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারের সুবিধাগুলি লেখো। ওকে, একসঙ্গে অনেকগুলো উদ্ভিদ পাওয়া সম্ভব, অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করে থাকে, বিভিন্ন ভ্যারাইটিস উদ্ভিদ পেয়ে থাকি আমরা, রোগমুক্ত উদ্ভিদ পাওয়া সম্ভব, বীজবিহীন উদ্ভিদ আমরা তৈরি করতে পারি, আর কি করতে পারি, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ দশাটাকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে সেটাকে পরিচালনা করতে পারি। ওকে, এবার দেখো এই মাইক্রো প্রপাগেশনের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ উদ্যান বিদ্যায় এবং কৃষি বিদ্যার ক্ষেত্রে এটার ভূমিকা কিন্তু বিশাল ব্যাপক। কি কি যেমন দেখো, যদি পরীক্ষায় আসে যে অ্যাপ্লিকেশন অফ মাইক্রো প্রপাগেশন, অর্থাৎ হর্টিকালচার, উদ্যানবিদ্যা এবং এগ্রিকালচারে মাইক্রো প্রপাগেশনের ভূমিকাটা কতটা। তো মাইক্রো প্রপাগেশন হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ প্রজাতি থেকে কি হচ্ছে রোগ জীবাণুমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। তাহলে এটা হচ্ছে তোমার কৃষি বিদ্যার ক্ষেত্রে একটা খুব অ্যাডভান্টেজ একটা দিক, যার ফলে কি হয় বিভিন্ন ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির ক্ষতিকর আক্রমণের প্রভাব থেকে কি হয় না মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদদেরকে রক্ষা করা যেতে পারে। আর কি সুবিধার ভূমিকা, মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে ক্ষুদ্র যে উদ্ভিদ হচ্ছে সৃষ্টি হয়, সেই উদ্ভিদ মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যটাকে সংরক্ষণ করে রাখে, যেহেতু কালচার মিডিয়ামে তৈরি করা হচ্ছে। আচ্ছা, আর কি হয়ে থাকে, যে সমস্ত উদ্ভিদ হচ্ছে তোমার ধীর গতি সম্পন্ন বৃদ্ধিযুক্ত, তাদের জননের হারটাকে অর্থাৎ বৃদ্ধিটাকে খুব দ্রুত পরিমাণে বাড়ানো হয়ে থাকে। আর কি হয়ে থাকে, এই সমস্ত উদ্ভিদকে সহজেই কি হয় কালচার মিডিয়ামের মধ্যে উৎপন্ন করা সম্ভব। ঠিক আছে, আর কি হয়, এই পদ্ধতির সাহায্যে ফসলি উদ্ভিদের ফলনটা উৎপাদন বৃদ্ধি ঘটানো হয়। দেখো আর কি ভূমিকা পালন হয়ে থাকে না, ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে উন্নতি সাধন ঘটানো সম্ভব হয়। ভ্রূণ পালনের মাধ্যমে বীজের যে সুপ্তদশা, সেই সুপ্তদশাকে সহজ অতিক্রম করা যায়, আবার ইচ্ছা মতো বীজের সুপ্তদশাকে দীর্ঘস্থায়ী রাখা যেতে পারে। আর কি হয়ে থাকে, বার্লি, রাই ইত্যাদি উদ্ভিদের সংকর প্রজাতির উদ্ভিদ সৃষ্টি করা যায়। তাহলে এইগুলো হচ্ছে কি না কৃষিবিদ্যায় বা উদ্যানবিদ্যায় এর ভূমিকা। আচ্ছা, আর কি হয়ে থাকে লিখে নেবে এগুলো, যে এই অনুবিস্তারের মাধ্যমে বা মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদ সৃষ্টি হয় সেগুলো সতেজ এবং গুণ সম্পন্ন হয়ে থাকে, এটা লিখে নেবে। আর কি হয় না, এই উদ্ভিদকে সঞ্চয় এবং সংরক্ষণের মাধ্যমে কৃষিবিদ্যায় এর মানটাকে সহজে ধরে রাখা যায়। ওকে, আর কনিফার জাতীয় উদ্ভিদ কোষে উপযুক্ত জিনের প্রবেশ ঘটিয়ে পালন মাধ্যম থেকে কি হয় না বিশেষ বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়া সম্ভব। তাহলে কি বললাম যে এই পয়েন্টগুলো বইয়েতেও আছে, একটু দেখবে। কনিফার জাতীয় উদ্ভিদের দেখো, কনিফার জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না জিনের প্রবেশ ঘটিয়ে এখানে কি হয় না উপযুক্ত
জিনের প্রবেশ ঘটিয়ে এখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া সম্ভব হয়ে থাকে। তাহলে অনেক তার ভূমিকা আছে, বইতে বই আছে, একটু দেখে নিন। ওকে।